দেশগা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। নাশকতা বন্ধ না হলে আরো কঠোর হবে সরকার, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। বিশৃঙ্খলায় জড়িতদের আনা হবে আইনের আওতায়। দেশে একদিনে ৩,৯০৮ করোনা রোগী শনাক্তের হার বেড়ে ১৭.65, আরও ৩৫ জনের মৃত্যু। করোনার নতুন ঢেউ মোকাবিলায় প্রস্তুত থাকতে নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর। ঈদের পর স্কুল কলেজ খোলার ইঙ্গিত। পিকে হালদারের ৪.৫ একর জমি ও ২টি ফ্ল্যাট জব্দ। আদালতের আদেশে এই পদক্ষেপ জানালো দুদক। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। হেফাজতের কর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ বন্ধ না করলে জনগণের জানমাল রক্ষায় সরকার কঠোর অবস্থান গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২ দিন ধরে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ও গোষ্ঠী ধর্মীয় উন্মাদনায় চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন এলাকায় সরকারি বেসরকারি স্থাপনায় হামলা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে এতিম ছাত্র ও শিশুদের রাস্তায় নামিয়ে সরকারি সম্পদ ধ্বংস করা হচ্ছে। গুজব ছড়ানো ও আইন অমান্যকারী এবং নাশকতামূলক কাজে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। এ ঘটনার সঙ্গে শুধু হেফাজত নয়, জামায়াত শিবির, হরকাতুল জিহাদ ও বিএনপির মদদ থাকতে পারে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা সুন্দরভাবে যে দেশ চলছে সেইটাকে ব্যাহত করার জন্য তাদের এই প্রচেষ্টা। আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে এগুলি অবজার্ভ করছেন এবং আমরা এটুকুই মনে করি যে এই কাজ যদি বন্ধ না করে তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। বিক্ষোভ কর্মসূচিতে হামলার প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালের তেমন প্রভাব দেখা যায়নি জনজীবনে। সকাল ৬টা থেকে ডাকা হয় এই হরতাল। রাজধানী সহ বেশিরভাগ জেলার সড়কগুলোতে যান চলাচল ছিল স্বাভাবিক। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাতে গোনা কয়েকটি স্থান ছাড়া হরতালের সমর্থনে কোথাও পিকেটিং দেখা যায়নি। রাজধানীর গুলিস্তান, পুরানা পল্টন এবং যাত্রাবাড়ির তুলনায় অন্যান্য এলাকায় যান চলাচল ছিল বেশি। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি চলাচল করেছে গণপরিবহন। সকালের দিকে যানবাহনের সংখ্যা কিছু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন মোড়ে দেখা গেছে যানজট। গাবতলী ও মহাখালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে গেছে দূরপাল্লার অনেক বাস। খোলা ছিল অধিকাংশ শপিং মল এবং ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে হরতালের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সড়ক অবরোধ, পিকেটিং ও সংঘর্ষ হয়েছে। সকালে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে অবস্থান নেয় মাদ্রাসা শিক্ষার্থীরা, তবে যান চলাচল ছিল স্বাভাবিক। সিলেট থেকে বন্ধ থাকে দূরপাল্লা যান ও গণপরিবহন চলাচল। সকালে রাজশাহীতে দাঁড়িয়ে থাকা 2টি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা, পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ফেনীতে হরতালের সমর্থনে পিকেটিং করেছে হেফাজত কর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নারায়ণগঞ্জে সানারপাড় এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে, তবে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক ছিল, চলাচল করেছে লঞ্চ। এছাড়া গাজীপুর, নোয়াখালী, নরসিংদী, লক্ষ্মীপুর, দিনাজপুর সহ বিভিন্ন জেলায় সড়ক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। হেফাজতে ইসলামের ডাকা হরতালে আবারও উত্তপ্ত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া। সকাল থেকে হরতালকারীরা শহর জুড়ে শুরু করে তাণ্ডব। এতে শহরবাসী অনেকটাই অবরুদ্ধ হয়ে পড়েন। সকাল থেকে শহরের টি-এ রোড সহ বিভিন্ন সড়কে অবস্থান নেয় হেফাজতের নেতাকর্মীরা। পরে বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে তারা। সকালে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেলেও হেফাজতের তাণ্ডব বাড়ায় এবং বিভিন্ন এলাকায় তা ছড়িয়ে পড়লে মাঠ ছাড়তে বাধ্য হন তারা। এ সময় জেলা পরিষদ ভবন, পৌরসভা ভবন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অফিস এবং বাসা, উপজেলা ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলা চালানো হয়েছে প্রেস ক্লাব ও বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপর। হামলায় গুরুতর আহত হয়েছেন
প্রেস ক্লাবের সভাপতি এবং চ্যানেল 24-এর প্রতিনিধি রিয়াজউদ্দিন জামি সহ বেশ কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকরা। হেফাজতের নাশকতায় পুরো শহরে অবরুদ্ধ রয়েছেন সাধারণ মানুষ। দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ২১ এবং নারী ১৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৮,৯০৪ জনের। ২২৪টি ল্যাবে ২৪ ঘন্টায় ২২,১৩৬ নমুনা পরীক্ষা। করোনা শনাক্ত হয়েছে ৩,৯০৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.৬৫%। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫,৯৫,৭১৪ জনে। সুস্থ হয়েছেন আরও ২,০১৯ জন। এ নিয়ে মোট সুস্থ ৫,৩৫,৯৪১ জন। করোনা পরীক্ষায় ভোগান্তি বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। নমুনা পরীক্ষার জন্য মানুষের লাইন ক্রমেই দীর্ঘ হচ্ছে। ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। উপসর্গ ছাড়াই করোনা পরীক্ষার আগ্রহকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসিন্দা শাহানা বেগম ছেলে মেয়েকে নিয়ে করোনা পরীক্ষা করতে এসেছেন। সকাল 8:30 থেকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে অপেক্ষা করেও নমুনা দিতে পারেননি। শাহানা বেগমের স্বামী বেশ কয়েকদিন ধরে করোনায় ভুগছেন। এ অবস্থায় গত 2 দিন ধরে কয়েকটি হাসপাতালে ঘুরেও নমুনা দিতে না পেরে হতাশ। 2 দিন ধরে এসে আমরা ভোগান্তিতে পড়ে গেছি। আমাদের শুধু ঘুরাইতেছে যে এই 10টায় এসে 10টার আগে আসি, আবার বলতেছে না আমাদের ফিল আপ হয়ে গেছে, 30 জনের বেশি ভোর থেকে লাইন ধরতে হবে, 30 জনের বেশি নেব না। এইভাবে যদি আমাদের বারবার আসতে হয়, তারপরও কাজ না হয়, তাহলে আমরা কিভাবে সচেতন হব? গত কয়েকদিনে উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে কুয়েত মৈত্রী হাসপাতাল। এখানে শনিবার নমুনা নেওয়া হয় 160 জনের। অথচ হাসপাতালটির দিনে সর্বোচ্চ 94টি নমুনা পরীক্ষা করতে সক্ষম। বিড়ম্বনা কাটাতে শিগগিরই অনলাইনে নিবন্ধনের কথা ভাবছে কর্তৃপক্ষ। রেজিস্ট্রেশন আগে থেকে করে ফিক্সড করে দেব যে ওনারা আসুক, অন্যরা পরের দিন আসুক, কারণ এসে হয়রানির শিকার হচ্ছে, একদিন পরে আসাই বেটার। রাজধানীর অন্যান্য হাসপাতালেও বেড়েছে করোনা পরীক্ষার ভিড়। স্বামী করোনায় আক্রান্ত হওয়ায় মেয়েকে নিয়ে কুর্মিটোলা হাসপাতালে নমুনা দিতে এসেছেন গৃহিণী চৌধুরী নাসিমা। হার্টের পেশেন্ট তো একটু খারাপ ছিল অবস্থাটা, কাজে পাশে থাকতেই হয়েছে। প্রোটেকশন নিয়েছিলাম, বাট থাকতে হয়েছে। বাবার পজিটিভ, সেই কারণেই আমরা বাসার সবাই আবার করছি। আমার কোনো সিমটম নাই এখন। শনাক্ত রোগীদের দ্রুত আলাদা করে চিকিৎসা দিতে পারলে সংক্রমণ কমানো সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। যারা তার আশেপাশে থাকে, যারা তার কাছে থাকে বা যারা তার কাছে যায়, তারা কিন্তু অনেকেই চাচ্ছে তারাও পরীক্ষাটা করে, কোনো লক্ষণ নাই, পরীক্ষা করে দেখতে চাচ্ছে তাদের কোভিড হলো কিনা। আমার মনে হয় এটা ইতিবাচক দিক। আর্লি ট্রেসিং করলে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া যায় বা তারা পরামর্শ নেয়, তার চিকিৎসা যদি দরকার পড়ে দেওয়া যায়। বেশিরভাগ হাসপাতালে করোনার নমুনা সংগ্রহের একাধিক বুথ না থাকায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড়ছে করোনা সংক্রমণ, কিন্তু রাজধানীর কাঁচা বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। সামাজিক দূরত্ব মানছেন না ক্রেতা বিক্রেতা কেউই। মাস্ক ব্যবহারে অধিকাংশেরই অনীহা রয়েছে। মার্চে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বিভিন্ন পর্যায় থেকে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেয়া হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কাঁচা বাজারগুলোকে করোনা সংক্রমণ বাড়ার অন্যতম স্থান বলছেন, কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ, করা হচ্ছে না তদারকিও। মাছ পরমু, মাছ তো আছে, সাথে তো আছে, অনেক কত শোনা যায় না, বোঝা যায় না। 60% লোকের মুখেই মাছ নাই, তাহলে করোনা বাড়বে না কেন? মানুষ মরবে না কেন? মাস্ক অবশ্যই ব্যবহার করা উচিত। আপনি করেন না কেন? আমি করি নাই, হয়তো আমি করছি, ছিঁড়ে গেছে, দম কাজ করার ফাঁকে দম নিতে খুব কষ্ট হয়, গরম, এই জন্য হয়তো খুলে ফেলছি। কোনো বাজারে ঢোকার মুখে তাপ মাপার যন্ত্র নেই, হাত ধোয়া বা স্যানিটাইজ করার ব্যবস্থাও নেই। করোনা বাড়ছে, আল্লাহ দিতেছে, করোনা বাড়তিছে। এটা কি আমরা কেউ আনছি দুনিয়ায়? আপনি আনছেন। মাস্ক আমাদের লাগে না, আমাদের মাস্ক এখানে আড়তে আজ পর্যন্ত এই 2 বছরের ভিতরে শুনছি করোনা আসছে, কারণ বাজার আড়তে কাউকে মাস্ক লাগে না। মাছা আছে পরবো, ঠিক আছে, পরবো, ওখানে পরবো, মাছা আছে। রাজধানীর সব বাজারের চিত্রই একই রকম, কিন্তু মার্কেট কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশনের এখনো কোনো পদক্ষেপ নেই। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
শুধু মাস্ক বিতরণ নয়, জনগণকে স্বাস্থ্য সচেতন করতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আওয়ামী লীগের সব নেতাকর্মীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অংশ নেওয়া সব বিদেশি অতিথিদের ধন্যবাদ জানান। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে ভার্চুয়ালি যুক্ত হন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কোনো জাদুতে নয়, জনগণের প্রতি আওয়ামী লীগের দায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। এ সময় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় করোনার নতুন ঢেউ মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। একটা ধাক্কা আমরা দেখতে পাচ্ছি আসছে, এখন আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে যে করোনা ভাইরাসের জন্য মানুষের কষ্ট না হয়। একটা রাজনৈতিক দল হিসেবে তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের কর্তব্য। ঠিক আগের মতনই আপনাদের এখন থেকে প্রস্তুতি নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই সাথে সাথে কতগুলি নির্দেশনা যা আমরা আগে দিয়েছিলাম আমরা পুনর্ব্যক্ত করব, সেগুলি আবার পালন করার জন্য ব্যবস্থা নিতে হবে। বক্তব্যে ঈদের পর স্কুল কলেজ খুলে দেওয়ার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হলে সংস্কার চলছে। আমাদের নির্দেশনাগুলি সংবিধানে দিয়েছিলেন এবং যে মৌলিক অধিকারের কথাগুলি তিনি বলে গিয়েছিলেন, আমরা একে একে তা বাস্তবায়ন করে যাচ্ছি। মানুষের চিকিৎসা সেবা জনগণের দৌড়গড়ে পৌঁছে দেওয়া, শিক্ষার সুযোগ সৃষ্টি করা, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যে বিশ্ব নেতারা অংশ নিয়েছেন এবং শুভেচ্ছা পাঠিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। যে সরকারের থেকে আমরা আমাদের 1971-এর মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে স্থল, নৌ এবং আকাশে মুক্তিবাহিনী এবং ভারতীয় মিত্রবাহিনীর যুদ্ধ পৃথিবীর ইতিহাসের সফলতম সামরিক অভিযানের একটি। একথা জানালেন যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নারায়ণ শঙ্কর নারী। সকালে ঢাকায় সেনা সদর দপ্তরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৭১-এর মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতের ৩ বাহিনীর ৩৬ বীর যোদ্ধা রবিবার সকালে সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় প্রতিনিধি দলের প্রধান ৭১-এর যুদ্ধকে একটি ত্রিমাত্রিক যুদ্ধ হিসেবে উল্লেখ করে স্মৃতিচারণ করেন। ৭১ সালের যুদ্ধটি ছিল দুটি দেশ ও দুটি আলাদা বাহিনী সমন্বয়, যা একটি সফল যুদ্ধের মাধ্যমে লক্ষ্যে পৌঁছে, যেখানে ভারতীয় সশস্ত্র বাহিনী মুক্তিবাহিনীর সাথে এক হয়ে কাজ করেছে। অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, এদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বাহিনীর সদস্যরা ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। আপনারা স্বাধীনতা যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য, আর আপনারা আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করেছেন। আমরা কি কষ্টের মধ্য দিয়ে গেছি তা আপনারা জানেন। যুদ্ধে আপনাদের ভাইয়ের মতো অবদান ইতোমধ্যে আমাদের ইতিহাসের অংশ হয়ে গেছে। ভারতীয় প্রতিনিধি দলটি সকালে নৌ সদর দপ্তরের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিকে হালদারের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলার তদন্তের অংশ হিসেবে রাজধানীর ৩০০ ফিট এলাকার 450 শতক জমি ও ধানমন্ডিতে দুটি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। রোববার দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন আদালতের এক আদেশে তার ওই সম্পত্তি জব্দ করেছেন। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি নানা কৌশলে নামে বেনামে অসংখ্য কোম্পানি খুলে শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কেনেন এবং নিজের স্বজন, সহকর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে পরিচালনা পর্ষদে বসিয়ে অন্তত 4টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ নেন। বিভিন্ন কোম্পানি থেকে তিনি ঋণের নামে বিপুল অঙ্কের টাকা সরিয়ে বিদেশে পাচার করেছেন। পিকে কেলেঙ্কারিতে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 11 জন। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় আটকে গেল হাজী সেলিম পুত্র ইরফান সেলিমের জামিন। রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত 18 এপ্রিল পর্যন্ত তার জামিন আদেশ স্থগিত করেন। ফলে জেলেই থাকতে হচ্ছে এমপি পুত্রকে। এর আগে তাকে জামিন দিয়েছিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।
নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিমকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ, যদিও চার্জশিট থেকে হত্যা চেষ্টার ধারা বাদ দেওয়া হয়। এ মামলায় 6 মাস ধরে কারাগারে রয়েছেন ইরফান সেলিম। তার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র আইনে মামলা হলেও তদন্তে কোনো প্রমাণ পায়নি পুলিশ, যদিও সুনির্দিষ্ট অভিযোগেই মামলা দুটি করেছিল র্যাব। হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে সরকার যে আপিল মামলাটি ফাইল করেছিল, মাননীয় বিচারপতি চেম্বার জাজ কোর্ট আজকে 4 সপ্তাহের জন্য সেই হাইকোর্টের জামিন আদেশকে স্থগিত করেছেন। এটা একটা মিস অ্যাপ্লিকেশন ছিল। এখনও আমাদের কাছে হাইকোর্টের দেওয়া জামিনের অর্ডার হাতে এসে পৌঁছায় নাই। 4 সপ্তাহের মধ্যে যখন হাইকোর্টের আদেশটা পৌঁছাবে তখন আমরা আজকের এই যে স্টে হয়েছে তার ভেকেটিং চাবো। রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগে কক্সবাজার পৌরসভার বর্তমান ও সাবেক 3 কাউন্সিলর সহ এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুদক। ভোরে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভা 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, 10 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল এবং 11 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম। সে সময় দিদারুল আলম নামে পৌরসভার জন্ম নিবন্ধন শাখায় দায়িত্বরত এক কর্মচারীকেও গ্রেপ্তার করে দুদক। পরে তাদের কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দুদকের একটি টিম অনুসন্ধান হয়। এই অনুসন্ধান শেষে অনুসন্ধানের প্রেক্ষিতে মোট 12টি মামলা দায়ের করা হয়। আর আরো কিছু অপরাধ নিয়ে দুদক কাজ করছে। রাজধানী জুড়ে মশার ভয়াবহ উপদ্রব, এতে বাজার সয়লাভ ভেজাল মশার কয়েলে। নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি, ডেমরা এলাকার কারখানাগুলোতে তৈরি হচ্ছে 10 থেকে 15টি ব্র্যান্ডের নকল কয়েল। এসব কারখানায় নেই ল্যাব, কেমিস্ট। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ক্ষতিকর কয়েল হতে পারে ক্যান্সার, কিডনি বিকল সহ নানা জটিল রোগের কারণ। রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকার এই কারখানার শ্রমিকেরা দিনরাত ব্যস্ত কয়েল তৈরিতে। কারখানার কথিত ল্যাবে এস ভায়োথিন এবং ডি অ্যালোথ্রিনের মতো উচ্চমাত্রার কীটনাশক এবং বিভিন্ন কেমিক্যাল দিয়ে কয়েল তৈরির উপাদান তৈরি করছেন এই ব্যক্তি। তবে তিনি কোনো কেমিস্ট নন, কেমিক্যাল মেশাচ্ছেন নিজের মন মতো। আগে কাজ করতে করতে একটু হয়েছি না, তার মহাজনই বলছে আমাকে এটা করতে। আর কাতের কাম ভালো তো সেই জন্য 120 কেজির পরিমাণ আমরা 200-250 গ্রাম কেমিক্যাল দিয়ে দিই। এটা এইখানে কোনো মানে ল্যাবের এটা একটু কম দরকার হয়। কয়েল তৈরিতে কীটনাশকের পাশাপাশি ব্যবহার হচ্ছে কাঠের গুঁড়া, কাপড়ের রং। তবে কোন উপাদান কতটুকু ব্যবহার হয় তা জানা নেই শ্রমিকদের। কারখানার মালিকের দাবি অনুমোদন আছে বিএসটিআই-এর, তবে দেখাতে পারেননি কাগজ। কয়েল তৈরির পর দেয়া হচ্ছে উৎপাদন তারিখ। প্যাকেটের গায়ে দেয়া তারিখের সঙ্গে মিল নেই উৎপাদন তারিখের। আপনার এখানে তারিখ আছে তো ফেব্রুয়ারিতে, কেন? এটা ভাই আমি কি বলবো, আমাদের দ্বারা শিক্ষিত নাই, কিন্তু প্যাকেট কিভাবে করে এটা একটা মনে হয় লাফা মিশে এখানে মিসকাট দিয়া এবারে পানি দিয়া খাই মালাই পরে মিশিনা সারে কয়েলে বাইরে হয়। যাত্রাবাড়ির মেম্বার বাড়ি এলাকার এই কারখানায় মশার কয়েলে মেশানো হচ্ছে কৃষিকাজে ব্যবহারের কীটনাশক। জমিতে যেটা ছিটাই দেয় ওটা তো কাঁচা, ইরি দানে বিভিন্ন কিছুতে দেয়, সেটা হলো পোকামাছি মারার জন্য। আর এটা দিলে এটা আগুনি পোড়ার পরে যে ধুয়োটা বাড়ে সেই ধুয়োটাই মশাটা যায়। এমন অনিয়ন্ত্রিত মানের কয়েলই বেশি বাজার জুড়ে। বিশেষজ্ঞরা বলছেন যথেচ্ছভাবে কীটনাশক মেশানো এসব কয়েল ব্যবহারকারীদের জন্য ক্যান্সার সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। কার্বন মনোক্সাইড বিষ একটা রীতিমতো পয়জন। তাহলে যদি কার্বন মনোক্সাইড তৈরি হয় এবং সেটা যদি কেউ নেন তাহলে তার একটা বিষের মতো তার শরীরে এটা ঢুকতে থাকবে এবং এটার পরিমাণ বেশি হলে তৎক্ষণাৎ কারো সমস্যা হতে পারে, আর যদি ধীরে ধীরে আসে এটা স্লো পয়জনের মতো হবে। 2016 সালে সিঙ্গাপুরের একটি গবেষণাগারে বাংলাদেশের বাজারে প্রচলিত 24টি ব্র্যান্ডের মশার কয়েল পরীক্ষা করা হয়, যার মধ্যে 20টি ব্র্যান্ডের কয়েলেই মিলেছে ক্ষতিকর মাত্রার রাসায়নিক পদার্থ। কিন্তু এরপরও বন্ধ হয়নি এসব কয়েল। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের তরল দুধ মিল্কভিটার দাম বাড়ায় ঊর্ধ্বমুখী আমদানি করা দুধের দাম। এতে ক্ষোভ জানিয়েছেন ভোক্তারা। সমবায় ইউনিয়ন জানায় রমজানে দুধের বেশি চাহিদা থাকে, তাই খামারিদের বিক্রয় মূল্য বাড়ায় দাম বেড়েছে।
দেশে দুধের সবচেয়ে বড় বাজার বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন মিল্ক ভিটার। সরকারের এই প্রতিষ্ঠান থেকে দিনে বিক্রি হয় 1,20,000 লিটার দুধ, আর রমজানে বিক্রি বেড়ে দাঁড়ায় দিনে সর্বোচ্চ 3 লাখ লিটার। তবে রোজার আগে প্রায় প্রতি বছরই দাম বাড়ে মিল্ক ভিটার। ব্যতিক্রম ঘটেনি এবারও। বিক্রয় কেন্দ্রে 4 টাকা বেড়ে প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে 69 টাকায়, যা খুচরায় বিক্রি হচ্ছে 75 টাকা। 65 টাকা ছিল, 69 টাকা হয়েছে। হাফ লিটার হলো 35-37 টাকা হয়েছে। কিন্তু চাহিদাই হচ্ছে আপনার মিল্ক ভিটা, আমরা ওইটাই রাখি শুধু, আর ওইটা লিটারে 5 টাকা বাড়ছে। মিল্ক ভিটার দাম বাড়ার প্রভাব পড়েছে বাজারে। এরই মধ্যে বাড়তে শুরু করেছে আমদানি করা দুধের দাম। পাউডার জাতীয় দুধগুলো যেগুলো আছে সেগুলো অলরেডি দাম বেড়ে যাচ্ছে। অলরেডি আমাদের হাতে ডিপ্লোমাটা চলে আসছে। ওটা আগে বডি প্রাইস ছিল 650 টাকা, এখন 690 টাকা। রমজানের আগে দুধের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। মিল্ক ভিটা সরকারি একটা সমবায় সমিতি বিধায়, এটা যদি বাড়তে পারে অন্যান্যরা তো অবশ্যই বাড়াবে। খাইতে অসুবিধা, আমরা মনে করেন 1 লিটার খাইতে হবে না, হাফ লিটার খাইতে হইব। মিল্ক ভিটার দুধ বাড়া থেকে মনে করেন সব দুধের দাম বাইরে যায়, আমাদের খুব অবাক লাগে। মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক জানান, রমজানের সময় দুধের সংকট থাকে। এজন্য মিল্ক ভিটা বেশি দুধ সংগ্রহ করতে প্রান্তিক খামারি সহ পরিবেশক ও ভ্যান চালকদের বেশি মুনাফা দিচ্ছে। ফলে 13 মার্চ থেকে দাম বেড়েছে। আমরা মাঠ পর্যায়ে কৃষকের মূল্য বৃদ্ধি করেছি, সেই জন্য আমাদেরকে আমাদের উৎপাদন, আমাদের ওভারহেড কস্ট এবং আমাদের যে প্রতিষ্ঠানের যাবতীয় খরচাদি সবকিছু বিবেচনা করে আমরা এটা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুসারে আমরা এটা বৃদ্ধি করেছি। মিল্ক ভিটার তরল দুধ ছাড়াও বেড়েছে মাখন, ঘি ও টক দইয়েরও দাম। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে 1 মাসের ব্যবধানে প্রতি কেজি সোনালী জাতের মুরগির দাম বেড়েছে 100 টাকা। এই দাম বৃদ্ধির জন্য বরাবরের মতো ব্যবসায়ীরা সরবরাহ কমার অজুহাত দিচ্ছেন, আর ক্ষুব্ধ ক্রেতারা দায়ী করছেন ব্যবসায়ীদের সিন্ডিকেটকে। কারওয়ান বাজার সহ রাজধানীর অন্যান্য বাজারে মুরগির কোনো অভাব নেই, কেনা যাচ্ছে চাহিদা মাফিক, কিন্তু গুনতে হচ্ছে বাড়তি দাম। মার্চের শুরু থেকে নিয়ন্ত্রণে বাইরে চলে যায় মুরগির দাম, যা এখনও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত মাসে 1 কেজি ব্রয়লার মুরগি 120 টাকায় বিক্রি হলেও এখন 160 থেকে 170 টাকা। টিসিবির হিসাবে যা গত বছরের একই সময়ের চেয়ে 44% বেশি। 220 টাকা থেকে বেড়ে প্রতি কেজি 350 থেকে 360 টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগি, আর দেশি মুরগির কেজি 520 টাকা। যে হিসাবে আপনার চাহিদা এটা কিন্তু পূরণ করতে পারতেছে না, আমদানিটা একেবারেই কম, রপ্তানি বেশি আমদানি কম। ওরকম মনিটরিং নাই। সরকার আপনাকে যাদেরকে দায়িত্ব দেয় সিন্ডিকেট, এই সিন্ডিকেটরা এরা ব্যবসা করে। সোনালী সহ ব্রয়লার মুরগির বেশি যোগান আসে জয়পুরহাট সহ উত্তরাঞ্চল থেকে। প্রান্তিক খামারিরা বলছেন বাড়তি দামে সুবিধা নিচ্ছে মধ্যস্বত্ব ভোগীরা। একজন খামারি ডাইরেক্ট একজনের কাছে বিক্রি করে, তার মারফতে আমাদের মহাজনেরা নেয়, তার মারফতে আবার আমাদের নিতে হয়। এই একটা জিনিস খামারির কাছ থেকে 3 জায়গায়, অনেক সময় 2 জায়গায়, অনেক সময় 4 জায়গায় হ্যান্ডওভার হয়। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের দাবি, করোনা কারণে বন্ধ খামারগুলো পুরোপুরি চালু হয়নি। এ সংকটের কারণেই দাম বাড়ছে। ডিমান্ড সাপ্লাইটা ব্রেক করেছে, সাপ্লাইটা একটু বেড়েছে, কিন্তু যতটুকু বাড়ার কথা ততটুকু বাড়ে নাই, কিন্তু ডিমান্ডটা তো বেড়েই গেল। যেহেতু ডিমান্ড আগের মতো না বাড়লেও কিন্তু যে পরিমাণ ফার্ম কমেছে, যেই পর্যন্ত মাংস উৎপন্ন হয় সেই পরিমাণে একটু বেশি ডিমান্ডটা বেড়েছে। বন্ধ খামারগুলো চালু হলে সরবরাহ বাড়বে, এর প্রভাবে দাম কমবে বলে আশা ব্যবসায়ীদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্যামসাংয়ের UHD এবং QLED টিভি কিনলে সাশ্রয়ী মূল্যে কেনা যাবে আকাশ DTH। বিকেলে রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী ফেয়ার ইলেকট্রনিক্সের 40টি এবং ইলেকট্রা ইন্টারন্যাশনালের 46টি বিক্রয় কেন্দ্রে এই বান্ডেল অফারটি পাওয়া যাবে। 1 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত চলবে এই অফার। এর আওতায় গ্রাহকেরা স্যামসাংয়ের UHD বা QLED টিভির সঙ্গে আকাশ সংযোগের উপর 25% পর্যন্ত মূল্য ছাড় পাবেন। একই সঙ্গে প্রথম রিচার্জে 100% ক্যাশব্যাক মিলবে আকাশ অ্যাকাউন্টে। রিচার্জের পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 1200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে এই উদ্যোগ বলে জানিয়েছেন বেক্সিমকো কমিউনিকেশনসের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার লুৎফর রহমান।
শুধু বিক্ষোভকারী নয়, সাধারণ মানুষদেরও নির্বিচারে হত্যা করছে মিয়ানমারের পুলিশ। এই অভিযোগ তুলে দেশটির মানবাধিকার সংস্থা বলছে, পুলিশের গুলিতে মারা গেছে শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীরাও। প্রায় 2 মাসের বিক্ষোভ সহিংসতায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 400। এর মধ্যে শুধু শনিবারই নিহত হয়েছেন 114 জন। নৃশংস এই ঘটনায় নিন্দা জানিয়েছে 12 দেশের প্রতিরক্ষা প্রধান। গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকেই ধারাবাহিকভাবে রক্তক্ষয়ী সংঘর্ষের সাক্ষী হচ্ছে মিয়ানমার। হামলার হুমকি উপেক্ষা করে রাস্তায় নামা বিক্ষোভকারীদের ওপর শনিবারও নির্বিচারে গুলি চালায় পুলিশ। ঘরে থেকেও রেহাই পাননি অনেকে। গুরুতর আহত হয়ে হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনেক শিশু। প্রত্যক্ষদর্শীরা বলছে, পাখির মতো মানুষ মারছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। মোবাইলে ধারণকৃত এসব ভিডিও ফুটেজও সাক্ষী দেয় নিরস্ত্রদের ওপর মধ্যযুগীয় বর্বরতা চালাচ্ছে পুলিশ। মিয়ানমারে জান্তা সরকার গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ দেশটির মানবাধিকার সংস্থারও। মিয়ানমারের চলমান পরিস্থিতিতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল এখনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় অসন্তুষ্ট তারা। মিয়ানমারে যা হচ্ছে তা প্রতিরোধ না, গণহত্যা। আর কত প্রাণ ঝরলে জাতিসংঘ কার্যকর কোনো পদক্ষেপ নেবে? বিশ্ব নেতাদের বলতে চাই, কেবল আশ্বাসের বাণী আমাদের জন্য যথেষ্ট নয়। বিবৃতি, শোক জানিয়ে দায়িত্ব শেষ করবেন না। মিয়ানমারের মানুষকে বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিন। শুরু থেকেই মিয়ানমার সেনাবাহিনীর প্রতি সংযত আচরণের আহ্বান জানিয়ে আসছে আন্তর্জাতিক মহল। সশস্ত্র বাহিনী দিবসের ঘটনায় স্তম্ভিত তারা। দিনটি মিয়ানমারের ইতিহাসের অন্যতম কালো দিন হিসেবে খোদাই হয়ে থাকবে বলে মত ইউরোপীয় ইউনিয়নের। জাতিসংঘ ছাড়াও প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফরম্যাট পরিবর্তনেও ভাগ্য বদলায়নি বাংলাদেশের। প্রথম টি-20তে নিউজিল্যান্ডের কাছে 66 রানে হেরেছে মাহমুদুল্লাহ দল। পরিকল্পনাহীন বোলিং আর বাজে ফিল্ডিংয়ের সুযোগে বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ঝোড়ো 50 করেন ডেভন কনওয়ে ও উইলিয়াম। 211 রানের লক্ষ্যে সৌদির স্পিনে নড়বড়ে ব্যাটসম্যানরা ধুঁকতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত করেছে 8 উইকেটে 144 রান। কাঁধের চোটে প্রথম টি-20তে বিশ্রামে মুশফিক, শরীফুল ও নাসুমের অভিষেকের অপেক্ষা ফুরিয়েছে। শুরুর 2 ওভারে নাসুমের বাজিমাত, ফিন অ্যালান ও মার্টিন গাপটিলকে ফিরিয়ে অভিষেক রাঙালেন। ম্যাচে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগারটা তাঁর দখলে। আরেক অভিষিক্ত শরীফুল প্রথম ম্যাচেই চাপ নিতে ব্যর্থ। বাঁহাতি মিডিয়াম পেসারের উপর ঝড় তুলেছেন কনওয়ে ইয়াং জুটি। ফিল্ডিংয়েও অপরিপক্কতার ছাপ রেখেছেন শরীফুল। ম্যাচ জুড়ে ফিল্ডারদের ধারাবাহিক ব্যর্থতার কমতি ছিল না। দৃশ্যপটে কখনো মাহিদি, কখনো সৌম্য। ওয়ানডেতে সেঞ্চুরি দেখা পেলেও টি-20তে ম্যাজিক ফিগার অধরা থেকে গেছে কনওয়ে। তার অপরাজিত 92, ইয়াং এর ঝোড়ো 53 আর ফিলিপসের 24 ক্যামিওতে 200 ছাড়ায় নিউজিল্যান্ড। সামর্থ্যের বাইরে টার্গেট, রানে ফেরার চ্যালেঞ্জে পরাজিতদের দলে লিটন। ভালো শুরু করে নাইম ধরা দেন ফার্গুসনের এলবিডব্লিউর ফাঁদে। বাংলাদেশের মিডল অর্ডার একাই ধসিয়ে দেন ইশ সৌদি। সৌম্য, মিঠুন, মাহমুদুল্লাহ, মাহিদিদের অসহায়ত্ব ফুটে উঠেছে। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আফিফ ও সাইফুদ্দিনের ব্যাটিং ইতিবাচক। তাতে 2010 সালে সিডন পার্কে 78 রানের অল আউটের লজ্জা মুছতে পেরেছে বাংলাদেশ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব সংবাদ সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো আরেকবার। নাশকতা বন্ধ না হলে আরো কঠোর হবে সরকার, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। বিশৃঙ্খলায় জড়িতদের আনা হবে আইনের আওতায়। দেশে একদিনে ৩,৯০৮ করোনা রোগী শনাক্তের হার বেড়ে 17.65, আরও 35 জনের মৃত্যু। করোনায় নতুন ঢেউ মোকাবেলায় প্রস্তুত থাকতে নেতা কর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর। ঈদের পর স্কুল কলেজ খোলার ইঙ্গিত। পিকে হালদারের 4.5 একর জমি ও 2টি ফ্ল্যাট জব্দ, আদালতের আদেশে এই পদক্ষেপ জানালো দুদক। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।